বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। দেখে নেব খেলার সময় শিরোনাম। অলিম্পিকে নিজেদের ইভেন্টের শেষ দিনে এসে বিতর্কে জড়ালো বাংলাদেশ। ফিট না হয়েও কর্তাদের জোড়াজড়িতে ট্রাকে নেমেছেন দাবি ইমরানের, অস্বীকার ফেডারেশনের। 14 ক্রিকেটার নিয়ে মিরপুরে শুরু হয়েছে পাকিস্তান সিরিজের জন্য টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। ফিটনেস টেস্টে উত্তীর্ণ ক্রিকেটাররা সাদা পোশাকের জন্য ফিট তাসকিন, জানালেন ফিজিও। বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী পিটার বাটলার, মান উন্নয়নে বসুন্ধরা কিংসের পরিকল্পনা অনুসরণের তাগিদ ফেডারেশনকে, জানালেন চুক্তি শেষেও থাকতে চান নারী দলের সঙ্গে। এবং ক্যাম্প শুরু না হলেও ইউরোপ সফরে যাচ্ছে জাতীয় হকি দল। জার্মানি জাতীয় দল ছাড়াও চূড়ান্ত 6 প্রতিপক্ষ। যুব বিশ্বকাপ পরিকল্পনায় প্রাধান্য দেওয়া হচ্ছে তরুণদের। এই মুহূর্তে ফ্রান্সের প্যারিসে আছেন রিপোর্টার এস.এম. ইকবাল। অলিম্পিক গেমসের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিশন বাংলাদেশের যে শিক্ষা সফর, সেই শিক্ষা সফর কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে একেবারেই শেষ হয়ে গেল। সেই 4 দশক থেকে বাংলাদেশ হচ্ছে অলিম্পিকে কম্পিট করছে। এর আগের যেই অলিম্পিকগুলো বাংলাদেশ খেলেছে এবং এবারের যে অলিম্পিক, আক্ষরিক অর্থে এই অলিম্পিকগুলো বা এই আসরগুলোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। অর্থাৎ এবার বাংলাদেশ যেমন ব্যর্থতার মধ্য দিয়ে হচ্ছে অলিম্পিকটা শেষ করেছে, আগের অলিম্পিকগুলো ঠিক একইভাবে ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হয়েছে। তবে অপ্রত্যাশিতভাবে এই শিক্ষা থেকে বা ওই ব্যর্থতা থেকে হচ্ছে ফেডারেশন কর্তারা বা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তারা বা যারা হচ্ছেন যুব ক্রীড়া পরিষদ বা জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয় যারা, তারা কিন্তু হচ্ছে তাদের কর্মকর্তারা কিন্তু এখান থেকে কোনো শিক্ষা নেন না। যে অলিম্পিকে পদক জয় করতে হলে বা অলিম্পিকে ভালো করতে হলে যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, একটা লম্বা প্ল্যানিং করতে হয় অ্যাথলিটকে দিয়ে, একটা লম্বা প্ল্যানিং করতে হয় বিভিন্ন ফেডারেশনগুলোকে ঘিরে, সেই পরিকল্পনা কিন্তু হচ্ছে আমরা এই দীর্ঘ সময় অর্থাৎ 4 দশকেও কিন্তু হচ্ছে কারোর মধ্যে দেখে নেই। অথচ সবাই কিন্তু জানেন, ব্যর্থতার পর সবাই কিন্তু একই কথা বলেন যে আমাদের লম্বা পরিকল্পনা ছিল না, আমাদের অ্যাথলিটরা বিদেশে দীর্ঘ সময় ট্রেনিংয়ের সুযোগ পাননি, যার কারণে এই ব্যর্থতাটা হয়েছে। আমরা সবাই জানি ব্যর্থতার কারণ কি, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সেই ব্যর্থতার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই পদক্ষেপটা নিচ্ছি না। আসলে স্বাধীনতার পর থেকে দেশের ক্রীড়াঙ্গন ঠিক এভাবেই চলছে, এভাবেই চলবে, যার কারণে হচ্ছে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে কোনো জায়গাতে এখন পর্যন্ত 1 নাম্বার পজিশন হোল্ড করতে পারেনি। আমরা ক্রিকেটের কথা যদি বলি, আমরা ফুটবলের কথা যদি বলি, আমরা যদি অ্যাথলেটিক্স বা হচ্ছে স্পোর্টসের অন্যান্য ডিসিপ্লিনের কথা বলি, সব জায়গায় কিন্তু একই হতাশার চিত্র, যার কারণে বাংলাদেশ এখনও ক্রীড়াঙ্গনে সুপ্রতিষ্ঠিত হতে পারেনি। আমরা যখন এই অলিম্পিক কাভার করতে বা বিভিন্ন ইন্টারন্যাশনাল ইভেন্ট কাভার করতে বিভিন্ন দেশে যাই, যখন তারা শোনে যে বাংলাদেশ থেকে এসেছি, তখন তারা সবার আগে একটা প্রশ্ন করে যে কতজন এসেছো এবং তোমাদের বেস্ট পসিবল ইভেন্ট কি। আমরা গণমাধ্যম কর্মীরা এই জায়গায় ছোট হয়ে যায় এবং আমাদের সত্য কথাটাই বলতে হয় যে আসলে আমাদের ঠিক ওইভাবে হোপ নেই, আমরা জাস্ট অংশগ্রহণ করার জন্য এসেছি। এই যে আমরা গণমাধ্যম কর্মী যারা কাজ করছি বা কাজ করতে এসেছি, আমাদের আসলে লজ্জা লাগে, আমরা আসলে ঠিক ওইভাবে প্রকাশ করতে পারি না নিজের ভাব। কিন্তু ফেডারেশনের কর্তারা যারা হচ্ছে এই 5 জনের জন্য যারা হচ্ছে 7-8 জনের যে বহর এসেছে, তারা কি আসলে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হন কিনা বা হচ্ছে তাদের মধ্যে এই লজ্জাগুলো কাজ করে কিনা বা এই বোধোদয় তাদের মধ্যে আছে কিনা, সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর একটি দুঃখের খবর জানিয়ে রাখি, এমন অনেক অ্যাথলিটকে আমরা দেখেছি যে অলিম্পিক ভিলেজ থেকে বের হয়ে রাতে হচ্ছে তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে গিয়ে তারা খেয়েছেন, যেটি হচ্ছে একেবারেই আইন বহির্ভূত, যেটি হচ্ছে একেবারে নিয়ম বহির্ভূত। এবং অনেক কর্মকর্তাদেরও কিন্তু আমরা দেখেছি প্যারিস থেকে দেশের বাইরে অর্থাৎ ফ্রান্সের বাইরে গিয়ে কিন্তু তারা ভ্রমণেও কিন্তু গিয়েছেন। তো মোটা দাগে আসলে বলা যেতে পারে যে এইসব অলিম্পিক বা এইসব বিশ্ব আসরে বাংলাদেশের জন্য হচ্ছে কর্মকর্তাদের আসলে ঘোরার মঞ্চ, আর অ্যাথলিটদের জন্য হচ্ছে অভিজ্ঞতা অর্জনের মঞ্চ, যার কারণে অলিম্পিকের মতো আসরগুলোতে বাংলাদেশ এখনও শিক্ষানবিশী আছে, এখনও তাদের শিক্ষা সফর শেষ হয়নি। কে জানে কবে এই শিক্ষা সফর শেষ হবে। এবার শেষ করতে চাই আজকের ইভেন্ট নিয়ে। আজকে হচ্ছে ইমরানুরের 100 মিটার স্প্রিন্ট ছিল, যেখানে হচ্ছে তিনি তার বেস্ট টাইমিংয়ের চেয়ে অনেক খারাপ পারফর্ম করেছেন। পরবর্তীতে আনঅফিসিয়ালি তিনি গণমাধ্যমে বলেছেন তিনি কম্পিট করার জন্য প্রস্তুত ছিলেন না, ফেডারেশন কর্তারা তাকে জোর করে মাঠে নামিয়ে দিয়েছে। মাত্র 3 মাসের প্রস্তুতি নিয়ে তিনি অলিম্পিকে এসেছিলেন, যা হবার তাই। অন্যরা 10 বছর 15 বছরের প্রিপারেশন নিয়ে এসেছে, সেখানে বাংলাদেশ 3 মাসের প্রিপারেশনে যা করবে ফলাফল তা হবার তাই হয়েছে।
সাঁতারের একটি ইভেন্ট ছিল সোনিয়ার, তিনিও যথারীতি তিনিও শিক্ষা সফরের জন্য তিনি এসেছিলেন, তাই তিনি ভালো কোনো কিছু করতে পারেননি। সুতরাং বাংলাদেশের শিক্ষা সফর আজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গিয়েছে। হয়তোবা এখন বাংলাদেশ পরবর্তী যে অলিম্পিক রয়েছে সে পরবর্তী অলিম্পিকের শিক্ষা সফরের জন্য প্রস্তুতি নেবে। কিন্তু একটা মেডেল জয় করার জন্য যতটা কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার সেই কার্যকর পদক্ষেপ অ্যাথলিটরাও নিতে পারবে না, ফেডারেশন কর্তারাও নিতে পারবে না, এবং শীর্ষ ব্যক্তি যারা আছে যাদের আসলে যাদের সিদ্ধান্তে বাংলাদেশ আসলে ঘুরে দাঁড়াতে পারে বা একটা স্বপ্ন দেখাতে পারে তারাও হয়তো বা নেবেন না। তো প্যারিস থেকে আমার কাছে এই ছিল সবশেষ। প্যারিস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এম ইকবাল, জানাচ্ছিলেন অলিম্পিক গেমসে বাংলাদেশের হতাশার গল্প। দেশের ক্রিকেটের খবর, বৃষ্টির বাগড়ায় স্থগিত হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে শুরু হতে যাওয়া কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনের ফিটনেস টেস্টের রানিং। এদিকে শেরেবাংলায় হয়েছে শুধুই স্ট্রেংথ টেস্ট, যেখানে অংশ নিয়েছেন 14 ক্রিকেটার, যাদের অধিকাংশই উত্তীর্ণ হয়েছেন, বাকিরাও ছিলেন বেঞ্চমার্কের কাছাকাছি। সুখবর মিলেছে তাসকিনকে নিয়েও। বিসিবি ফিজিও বায়েজিদ আহমেদ জানান, সাদা পোশাকের জন্য পুরোপুরি ফিট টাইগার স্পিড স্টার। শ্রাবণের বিরামহীন বর্ষণ, প্রকৃতিতে স্নিগ্ধতা, এরই মধ্যে ভোরের আলো না ফুটতে ক্রিকেটারদের ছোটাছুটি, মুস্তাফিজের ছাতার তলে মিরাজের ঠাঁই। প্রায় মাস দুয়েকের লম্বা বিরতি শেষে শুরু আন্তর্জাতিক সার্কিটের ব্যস্ততা। কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে পরখ করার কথা ছিল ফিটনেসের হালচাল, নামার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে, কিন্তু বেরসিক বৃষ্টি তার হতে দিল কই। অগত্যা হোম অফ ক্রিকেটে রানিং বাদ দিয়ে হয়েছে শুধু স্ট্রেংথ টেস্ট। 14 ক্রিকেটার দিয়েছেন বেঞ্চ প্রেস, স্কোয়াড, চিন আপের পরীক্ষা, যেখানে লেটার মার্কস না হলেও পাশ করেছেন সবাই, হয়েছে উন্নতিও। স্ট্রেংথ টেস্টে ওভারঅল যারা যে বেঞ্চমার্ক ছিল চেষ্টা করছে যে বেঞ্চমার্কের কাছাকাছি যাওয়ার জন্য, মোস্ট কেসেসে ম্যাক্সিমাম প্লেয়াররা ইমপ্রুভ করছে। রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে, আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ অনেকগুলি প্লেয়ার তো এ টিমে চলে যাবে, প্লাস পরবর্তীতে ন্যাশনাল টিমের প্রোগ্রাম অ্যাড হবে। আছে আরও সুখবরও, টেস্টের জন্য পুরোপুরি ফিট 1 বছরের বেশি সময়ে এই ফরম্যাটের বাইরে থাকা তাসকিন আহমেদ। তাসকিন নিজেও আভিজাতের ফরম্যাটে ফিরতে ভীষণ আগ্রহী। তাসকিন অবশ্যই অ্যাভেলেবল আছে, কিন্তু বোলিং ওয়ার্কলোড টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয়, এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয়। তো তাসকিন যেহেতু একটা লম্বা সময় T20 ফরম্যাট খেলছে, তো এখন ও এই ট্রাইটা করে দেখবে, যদি ইফ হি ফিলস বেটার দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে। টিভির কাছে যে ফ্যাসিলিটিস আছে আমরা তো চেষ্টা করবো ওই ফ্যাসিলিটিসের মধ্যে থাকতে। ইনডোর তো অবশ্যই আছে, আমি নট শিওর যে সাইডে এটা রেডি হয়েছে কিনা, যদি রেডি হয়ে থাকে তাহলে এটাতেও হতে পারে, বাট এটা ডিপেন্ড করবে যে গ্রাউন্ডসের ফ্যাসিলিটিস আমাদেরকে কী ফ্যাসিলিটিস দিচ্ছে ওটার উপর। বাফুফে চাইলে ডিসেম্বরে চুক্তি শেষের পরেও নারী দলের সঙ্গে থাকতে চান পিটার বাটলার। সময় সংবাদে দিলেন তেমনই ইঙ্গিত। বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক তিনি। বসুন্ধরা কিংসে দেখছেন বাটলার উদাহরণ হিসেবে, শুধু একটি ক্লাব হিসেবে নয়, বরং দেশের ফুটবল চিত্রে বেশ কিছু পরিবর্তন সহ তাদের দূরদর্শী পরিকল্পনা বাকিদের জন্য উদাহরণ বলে মনে করেন ব্রিটিশ কোচ। ফারজানা জাহান প্রিয়ার 2 পর্বের ধারাবাহিকে আজ থাকছে শেষ পর্ব। Of becoming a professional footballer and the dream of playing at Chelsea, and I realised that dream. It was a wonderful experience. গেল 16 বছরে বাংলাদেশের নারী দলের কোচের দায়িত্বে ছিলেন যারা, তাদের মধ্যে গোলাম রব্বানী ছোটন ছাড়া কেউই সেভাবে থিতু হতে পারেননি এই পদে। 2009 থেকে 14 পর্যন্ত নারী দলের দায়িত্বে ছিলেন ছোটন। সেই বছরের শেষের দিকে কয়েক মাসের জন্য জাপানিজ কোচ নোরিওকে দায়িত্ব দেওয়া হলেও আবারও 2015 সালে দায়িত্বে ফেরেন ছোটন। এরপর টানা 9 বছর নারী দলের দায়িত্বে ছিলেন তিনি। 2023 সালের শেষের দিকে সাইফুল বারী টিটুকে দায়িত্ব দেওয়া হলেও এরপর আনা হয় ইংলিশ কোচ পিটার বাটলারকে। 2000 সাল থেকে বিভিন্ন দেশের ক্লাব এবং জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়েও বেশ ইতিবাচক অভিজ্ঞ এই কোচ। উদাহরণ হিসেবে টানছেন বসুন্ধরা কিংসকে। Bashundara Kings, which have done amazing stuff. Credit to the people who own the club. I mean, they always turn around and say, you know, you can develop a club, but that's not a club, that's a project. And that's a long-term project, and it's wonderful to see, because the facility they're actually investing in infrastructure, which actually Bangladesh really struggles with. Over time, it's a process. A lot of people just gauge success by winning a trophy. A lot of people gauge success by building something tangible, building something which is going to last. Yeah, impactful, you know, and impacts on the local community.
ডিসেম্বর পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি আছে পিটার বাটলারের। ম্যাচ শেষ হওয়ার পর আবারও নতুন করে চুক্তি নবায়ন করবেন কিনা এ বিষয়ে বেশ ইতিবাচক বাটলার। নতুন চুক্তি করতে কোনো আপত্তি নেই তার। Long term, that's not my decision. That's a decision for other people. You know, I'm an experienced coach. People ask me if I'm interested. I'm motivated and inspired, not just by a job. I'm motivated and inspired by a project, something which is like, present time I'm doing something with a group of girls which really gets me out of bed and really motivates me to actually inspire and educate and help those players become better players individually and collectively. I really enjoy that. Now whether that finishes in December, that's fine. I understand the boundaries and I understand the rules of the game. If that goes on for longer, okay, we can talk about it, but I'm a realist. I live in the real world. ডিসেম্বরে বাটলারের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর কি সিদ্ধান্ত নেবে বাফুফে তা এখন সময়ের অপেক্ষা। তবে বাংলাদেশ নারী ফুটবলে বেশ কিছু জায়গায় পরিবর্তন দেখতে চান এই ব্রিটিশ কোচ। সেজন্য ফেডারেশনকে কাজ করতে হবে বলে মনে করেন বাটলার। ব্যক্তি স্বার্থ নয়, বরং দেশের নারী ফুটবলের কথাই বেশি ভাবা উচিত বলে মন্তব্য করেন এই কোচ। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা। ক্যাম্প শুরু না হলেও নির্ধারিত সময়ে ইউরোপ সফরে যাবে জাতীয় হকি দল। এরই মধ্যে শুরু হয়েছে খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়ার কাজ। ম্যাচ খেলার জন্য জার্মানি জাতীয় দল ছাড়াও 6 প্রতিপক্ষ চূড়ান্ত করেছে হকি ফেডারেশন। এই সফর খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়াবে বলে বিশ্বাস হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের। যুব বিশ্বকাপের জন্য এই সফরে প্রাধান্য পেয়েছে তরুণরা। জাতীয় হকি দলের ইউরোপ সফর ঘিরে জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল ক্যাম্প, তবে দেশের চলমান পরিস্থিতির কারণে তা পারেনি হকি ফেডারেশন। এর মধ্যে বাংলাদেশে এসেও ক্যাম্প শুরু না হওয়ায় নিজ দেশে ফিরে গেছেন জাতীয় হকি দলের টেকনিক্যাল ডিরেক্টর পিটার গেরহার্ড। তবে ইউরোপ সফর নিয়ে এখনও আত্মবিশ্বাসী হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। ক্যাম্প চালু না হলেও যথাসময়ে ইউরোপ যাবে জাতীয় হকি দল। শুরু হয়েছে ভিসা প্রক্রিয়ার কাজ। আমরা 14 তারিখ নয়তোবা আমরা 17 তারিখ আমরা ক্যাম্পটাকে কল করছি। 22 থেকে ফেলার প্রস্তুতি নিয়ে আমরা আমাদের সকল কার্যক্রম করছি। সানডে থেকে আমাদের ভিসার সাবমিটটা হয়ে যাবে। ইউরোপ সফর নিয়ে বিশাল পরিকল্পনা হকি ফেডারেশনের। 2 মাস ব্যাপী এই সফরে স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড সহ কয়েকটি দেশের ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলবে জাতীয় হকি দল। এখন পর্যন্ত জার্মানি জাতীয় দল সহ 6 প্রতিপক্ষ চূড়ান্ত করেছে ফেডারেশন। জার্মান ন্যাশনাল টিম রয়েছে, সে পাশাপাশি জার্মানের ক্লাবগুলো রয়েছে। আমরা এর বাইরে যেহেতু আমাদের প্রথম গন্তব্যই আমরা জার্মান, আমরা সেটাকে কনফার্ম করছি এবং আমাদের যে এর পরবর্তীতে যে বিষয়গুলোকে আমরা এগিয়ে রেখেছি পোল্যান্ডের সাথে, নেদারল্যান্ডের সাথে, সেগুলো আমরা ভিসা প্রাপ্তির পরে সেই ডেটগুলো আমরা কনফার্ম করব। এই সফর খেলোয়াড়দের কৌশল ও মানসিক উন্নয়নে সাহায্য করবে বলে জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। যুব বিশ্বকাপের জন্য ক্যাম্পে প্রাধান্য পেয়েছে তরুণরা। যখন আমরা স্পেনের সাথে খেলবো, যখন আমরা পোল্যান্ডের সাথে খেলবো, যখন আমরা চ্যাম্পিয়ন নেদারল্যান্ডের মতো টিমের সাথে খেলবো, আমরা যখন জার্মানির সাথে খেলবো, বিভিন্ন ক্লাবের সাথে খেলবো, আমাদের মনস্তাত্ত্বিক ডেভেলপটা সবচেয়ে বেশি জরুরি এবং সেই জিনিসটা সবচেয়ে ভালো কার্যকর হবে। সেই পাশাপাশি টেকনিক্যালটাও কিন্তু তারা তাদের লিকেজগুলো দেখতে পারবে। ন্যাশনাল টিম, আমার যুব টিমের জন্য একটি অবসরণীয় কার্যক্রম হবে। ক্যাম্প চালু না হলেও হকি খেলোয়াড়রা ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন চালিয়ে যাচ্ছে বলে জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থী জনতার উপর নির্বিচারে গুলি, নৃশংসতা ও বৈষম্যমুক্ত সমাজের দাবিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেছে ক্রীড়া সাংবাদিকরা। বেলা 12টায় স্টেডিয়ামের 1 নম্বর মিডিয়া গেটে শুরু হওয়া মানববন্ধন চলে ঘণ্টাখানেক। এ সময় স্বাভাবিক মৃত্যু, নিজেদের ও সন্তানের জীবনের নিশ্চয়তার দাবি তোলেন উপস্থিত ক্রীড়া সাংবাদিকরা। বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বিবেকের তাড়নায় তাদের এমন প্রতিবাদ। সাম্প্রতিক সময়ে নিরীহ শিক্ষার্থী জনতার উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে, সেই প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি ক্রীড়া সাংবাদিকদের। সঙ্গে যৌক্তিক যে কোনো আন্দোলনের পক্ষে তারা সব সময় থাকবেন বলেও ঘোষণা আসে। মানববন্ধন শেষে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মানুষ এই বাংলাদেশে হতে দিবে না ইনশাআল্লাহ। তাদের যেন রাস্তায় ঘুরতে না হয়, তাদের
দাবি আদায়ের জন্য তাদের যে অধিকারটুকু রয়েছে সেই অধিকারটুকু তারা যেন ঠিক মতো পায় এবং সেটা করার দায় দায়িত্ব কিন্তু এই প্রশাসনের রয়েছে। আমরা স্পোর্টস রিপোর্টার, খেলা নিয়েই আমাদের কাজ, এখানে আমাদের দাঁড়ানোর কথা নয়। এতগুলো মানুষ মারা গেল, তাদের মৃত্যু হয়েছে আমাদের দেশের মানুষের হাতে। এইটাকে আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারি না। বিবেকের সেই দায়বদ্ধতার জায়গা থেকেই তাই আমরা এখানে এসে দাঁড়িয়েছি। প্রত্যেকটা হত্যার বিচার চাই, আমাদের একটাই দাবি, এটাই কথা যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এদেশে, এবং সেটা আমরা মনে করি যে সকল পক্ষ থেকে যদি আমরা এই দাবিটা জোয়ারের মতো গণজোয়ারে তৈরি করতে পারি তাহলেই আসলে সেই দাবিটা পূরণ হবে। বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনের সমর্থকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার এনজো ফার্নান্দেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বাংলাদেশের মানুষদের জন্য প্রার্থনা করেন চেলসির এই ফুটবলার। এর আগে গত 19 জুলাইও বাংলাদেশের সহিংসতা নিয়ে পোস্ট করেছিলেন 23 বছর বয়সী তারকা। বিক্ষোভে উত্তাল পুরো বাংলাদেশ। রাজপথে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। যে আন্দোলনে একাত্মতা জানিয়ে রাস্তায় নেমেছেন শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ। শুধু দেশেই নয়, বিশ্ব গণমাধ্যমের শিরোনামে এসেছে বাংলাদেশের ছাত্রদের এই আন্দোলন। কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে চিনেছে আর্জেন্টিনরা। ব্যতিক্রম নয় ফুটবলাররাও। বাংলাদেশের কোটি সমর্থক যে দেশটির ফুটবল ভালোবেসেছে তাও অজানা নয় মেসি, ডি মারিয়াদের। বাংলাদেশের নানা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসার করে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনও। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ পাওয়া গেল 19 জুলাই। দেশে যখন আন্দোলন চলছিল, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার এনজো ফার্নান্দেস তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছিলেন বাংলাদেশের মানুষদের নিয়ে। ছাত্রদের আন্দোলন এখনও চলছে। হাজার মাইল দূর থেকেও বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে খোঁজ রাখছেন বিশ্বকাপ জয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজ। প্যারিস অলিম্পিকে ফ্রান্সের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। এনজো নিজেও তার ক্লাব চেলসির সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র সফরে। ব্যস্ততার মাঝেও তার হৃদয়ে ঠিকই স্থান পেয়েছে বাংলাদেশ। বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশি সমর্থকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে লাল কাপড় পরা একটি ছবি পোস্ট করেছেন সম্প্রতি কোপা আমেরিকা জয়ী এই ফুটবলার। সে পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশে আমার সকল অনুসারীদের প্রতি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি। ছবি পোস্ট করার মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বাংলাদেশের কোটি আর্জেন্টিন ফুটবল ভক্তরাও এরই মধ্যে তা শেয়ার করেছেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ম্যাথিউ মটের পর ইংল্যান্ডের ওয়ানডে ও টি-20 দলের হেড কোচ হচ্ছেন কুমার সাঙ্গাকারা। নানা মহলে এমন আলোচনা থাকলেও এ ব্যাপারে কিছুই জানেন না সাবেক লঙ্কান এই তারকা। এমনকি ইসিবি থেকে তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি বলেও জানান কিংবদন্তি ক্রিকেটার। তবে ইংল্যান্ডের মতো দলের কোচ হতে পারা অনেক সম্মানের হবে বলে মন্তব্য করেছেন সাবেক এই উইকেট কিপার ব্যাটার। ওয়ানডে ও টি-20তে ইংল্যান্ড দলের পারফরমেন্স খুব একটা খারাপ না থাকলেও কদিন আগেই মেয়াদ থাকা সত্ত্বেও অভিমানে দায়িত্ব ছেড়েছিলেন হেড কোচ ম্যাথিউ মট। এরপর থেকেই সবার আলোচনায় কে সামলাবেন এই দুই ফরম্যাটে ফ্রিল্যান্ডের হেড কোচের দায়িত্ব। অনেকের নাম আসলেও সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল কুমার সাঙ্গাকারার নাম। তবে সাবেক লঙ্কান তারকা এবার নিজেই খোলাসা করলেন সব। দায়িত্ব নিয়ে 2022 সালে ম্যাথিউ মট ইংল্যান্ডকে জিতিয়েছিলেন দ্বিতীয় টি-20 বিশ্বকাপের শিরোপা। তার অধীনেই ওয়ানডে ও টি-20তে বেশ ভালো সময় কাটাচ্ছিল থ্রি লায়ন্স। তবে ভারত বিশ্বকাপে ভরাডুবি, তারপর সবশেষ টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর শুরু হয় আলোচনা। ডাক ওঠে পরিবর্তনের, তাই বাধ্য হয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়েন তিনি। এরপরে সাদা বলের নতুন কোচের সন্ধানে নামে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশেষ সূত্রের বরাতে আসে কুমার সাঙ্গাকারার নাম। তবে খবরটা রোমাঞ্চকর হলেও সাবেক লঙ্কান তারকা জানেন না এ ব্যাপারে কিছুই। আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। আমি মনে করি ইংল্যান্ডের হয়ে কাজ করা যে কারোর জন্যই রোমাঞ্চকর একটা ব্যাপার। তবে সেখানে অনেক ভালো মানের কোচ রয়েছে, এর জন্য তারা যোগ্য প্রার্থী। ম্যাথিউ মটও বেশ ভালো কাজ করতেন। 2015 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার হয়ে 134 টেস্ট, 404 ওয়ানডে ও 56টি টি-20 খেলেছেন তিনি। লঙ্কানদের 2002-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও 2014 সালে টি-20 বিশ্বকাপের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যান সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান 2020 সালে। 2021 সালে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে যাত্রা শুরু করেন কোচিংয়ের। দলকে শিরোপা জেতাতে না পারলেও সাঙ্গাকারা প্রশংসা কুড়িয়েছেন অনেক। 13 বছর পর 2022 সালে তার অধীনে ফাইনাল খেলেছিল রাজস্থান। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে ইংল্যান্ডের সাদা বলের নতুন কোচ হিসেবে অনেকের নাম আসলেও মর্গ্যানের মতে এ পদের সবচেয়ে যোগ্য ব্যক্তি বসে আছেন ইসিবিতেই। ইংলিশদের লাল বলের গুরু ব্র্যান্ডন ম্যাককালামকেই উপযুক্ত প্রার্থী হিসেবে মনে করেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার মতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন কাউকে দিয়ে দলে ঝামেলা তৈরি না করে অভিজ্ঞ ম্যাককালামের হাতেই কোচের দায়িত্ব দেওয়া উচিত ইসিবির। একটা বিশ্বকাপ জেতার এক বছরের মধ্যেই আরও একটা, কিন্তু এবার আর ভাগ্যবিধাতা সহায় হলো না ইংল্যান্ডের। ফলাফল সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বিদায়। মোটা দাগে সফলতা বা ব্যর্থতার হিসেব কষতে বসলে সাফল্যের পাল্লাটাই হয়তো বেশি হবে ইংলিশদের। কিন্তু ইংলিশ ক্রিকেট তো বর্তমানে না, তারা বাঁচে ভবিষ্যতে। যে কারণে দায় স্বীকার করে দায়িত্ব ছেড়ে দেন ইসিবির সাদা বলের কোচ ম্যাথু মট। ক্যাপ্টেন জস বাটলারকে নিয়েও চলে কানাঘুষা, কিন্তু এ যাত্রায় বেঁচে যায় তার আর্মব্যান্ড। ক্যাপ্টেন না হয় টিকেই গেলেন, কিন্তু কোচিং করাবেন কে? মটের জায়গা নিতে নাম এসেছে অনেক। সেখানে ইংল্যান্ড থেকে শুরু চিরশত্রু অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা সব দেশ থেকেই ক্রিকেট কিংবদন্তিদের নাম শোনা গেছে রঙিন পোশাকে ইংল্যান্ডের গুরু হিসেবে। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ইংলিশদের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ান মর্গান। কিন্তু দ্য 100 টুর্নামেন্টের কমেন্ট্রিতে ব্যস্ত সাবেক এই ক্রিকেটার নিজে থেকেই উড়িয়ে দিয়েছেন সে সম্ভাবনা। জানিয়ে দিয়েছেন এখনই কোচিং পেশায় যুক্ত হওয়ার কোনো ইচ্ছে নেই তার। এরপরই আবারও ডালপালা মেলেছে কোচ নিয়ে আলোচনা। রিকি পন্টিং থেকে রাহুল দ্রাবিড়, এমনকি সাবেক গুরু অ্যান্ডি ফ্লাওয়ার, সবাইকেই বিবেচনায় নেয় ইসিবি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই যুগে সুখবর পাওয়া যায় না কোনো। অবশেষে ইসিবির কাজটা সহজ করে দিলেন ইয়ান মর্গান। জানালেন কোচ ইসিবির হাতেই আছে। অযথা বাইরে কোচ না খুঁজে নিজেদের লোককেই দায়িত্ব দেওয়া উচিত। তাহলে কি মার্কাস ট্রেসকোটিককেই যোগ্য লোক ভাবেন মর্গান? উত্তরটা না। মর্গানের মতে ইংলিশদের লাল বলের কোচ ব্র্যান্ডন ম্যাককালামই এই মুহূর্তে ইসিবির সেরা পছন্দ হওয়া উচিত। ম্যাককালাম এই মুহূর্তে বিশ্বের সেরা কোচদের একজন। গত কয়েক বছর সে ইংলিশ টেস্ট দলটাকে বদলে দিয়েছে। ইসিবির রীতিনীতি সবকিছুই তিনি জানেন। এমন একজন লোক হাতে থাকার পরও রবকে কেন বাইরের দিকে হাত বাড়াচ্ছেন আমি বুঝতে পারছি না। আমি বিশ্বাস করি এই দলটার জন্য তার চেয়ে যোগ্য কেউ হতে পারে না। নিজের কথার পেছনে যুক্তিও দিয়েছেন মর্গান। তার মতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এখন খুব একটা সময় নেই। নতুন কাউকে দিয়ে দলে হজবরল সৃষ্টি না করে অভিজ্ঞ কাউকেই এই দায়িত্ব দেওয়া উচিত। আমি আইপিএলে ওর কোচিংয়ে খেলেছি। সে রঙিন পোশাকের দুর্দান্ত কোচ। তার চিন্তা এবং ক্রিকেট নিয়ে জ্ঞান অনেক গভীর। এমন একজনকে দায়িত্ব না দেওয়াটা ইসিবির জন্য বোকামি হবে। ব্রেন্ডন দায়িত্ব নিতে না চাইলে তাকে বোঝাতে হবে। রবকিকে এখানে বিশেষ দায়িত্ব পালন করতে হবে। 2022 সালে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেন ব্র্যান্ডন ম্যাককালাম। তার অধীনে 25 টেস্টের 17টিতেই জিতেছে ইংলিশরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অলিম্পিকে নিজেদের ইভেন্টের শেষ দিনে এসে বিতর্কে জড়ালো বাংলাদেশ। ফিট না হয়েও কর্তাদের জোড়াজুড়িতে ট্র্যাকে নেমেছেন দাবি ইমরানের, অস্বীকার ফেডারেশনের। 14 ক্রিকেটার নিয়ে মিরপুরে শুরু পাকিস্তান সিরিজের জন্য টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। ফিটনেস টেস্টে উত্তীর্ণ ক্রিকেটাররা। সাদা পোশাকের জন্য ফিট তাসকিন, জানালেন ফিজিও। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনের পর প্রবাসের সময় থাকবেন সহকর্মী কনক আজাদ। ধন্যবাদ মিথুন। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।